বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করাতে পাশে থাকার আশ্বাস বিশ্ব ব্যাংকের। ইরান পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিশ্ব মন্দার শঙ্কা আইএমএফের। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছেই না। অনেক ফিলিং স্টেশন বন্ধে বিপাকে গ্রাহকরা। বিভিন্ন জেলায় ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন। কিরগিজস্তান থেকে দেশে এসে ভিসা জটিলতায় আটকা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। ফেরার আবেদন বাতিলে অনিশ্চয়তায় ভবিষ্যৎ। ভারতীয় নিষেধাজ্ঞায় স্থবির আখাউড়া স্থলবন্দর। আয় বাড়াতে দ্রুত প্রত্যাহারের দাবি। বেনাপুল বন্দরে খোলা স্থানে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি। সিরাজগঞ্জের সিকি প্রথায় জিম্মি কৃষক। সেচের বিনিময়ে দিতে হচ্ছে ফসলের 4 ভাগের 1 ভাগ। সেচ মালিকদের সিন্ডিকেটের অভিযোগ। আমাকে 25% ধান ওই সেচ আলাকে দিয়ে দিতে হয়। ধান যদি না দিবার চায় ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায়। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি দাঁড় করাতে বিএনপির দেয়া নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। পরামর্শ আর অর্থ সহায়তা দিয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার পাশাপাশি প্রায় 10 বছর পর বিশ্বব্যাংক প্রধানের সাথে একক বৈঠক শেষে এ কথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বিগত সরকারের সময় ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার, সাথে উন্নয়নের নামে একের পর এক মেগা প্রকল্প নিয়ে হরিলুট, সব মিলিয়ে তলানিতে দেশের অর্থনীতি। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 3-0 স্লোগান নিয়ে এই সরকার আগালেও কাজের কাজ কিছুই হয়নি। সামনে আসে নির্বাচন, আর এই নির্বাচনে জনগণের সামনে বিএনপি তুলে ধরেন অর্থনীতি পরিবর্তনের কৌশল। বিএনপির উপর আস্থা রাখে দেশের জনগণ। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সম্মেলনে বিএনপির নির্বাচনী ইশতেহারের সেই কৌশলী প্রশংসা কুড়ালো। খোদ বিশ্বব্যাংক চেয়ারম্যান পছন্দ করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক পরিকল্পনা। পরামর্শের পাশাপাশি অর্থ দিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটা একেবারে একটা ভিন্নধর্মী একটা বিষয়, প্রোগ্রাম, যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি। এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে এবং টু দ্য এক্সটেন্ট তারা বলছে এই প্রোগ্রামটা খুবই ভালো এবং আমরা এটার জন্য প্রয়োজনে চেষ্টা করব একটা আলাদা পোর্টফোলিও করার জন্য। বসন্তকালীন সভার অপর একটি সম্মেলন কক্ষে V20 মিনিস্টার ডায়ালগে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জলবায়ুর কারণে দেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সেই আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। জানান, অপ্রতুল অর্থ দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা কঠিন। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। যারা কন্ট্রিবিউট করার কথা তারাও ওইভাবে কন্ট্রিবিউট করছেন না। যতটুকু আছে ফান্ডের মধ্যে এটারও প্রপার ডিস্ট্রিবিউশন, মেরিট বেসড একটা ডিস্ট্রিবিউশন আছে, সেটাও হচ্ছে না। একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভেঙে পড়া শেয়ার বাজার ঘুরে দাঁড় করাতে বৈঠক করেন সরকারের এই দুই কর্তা ব্যক্তি। বিগত 10 বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের গভর্নরের একান্ত বৈঠক হয়েছে। এই বৈঠকের ফলে মিলেছে বিভিন্ন আশ্বাস। সেটা কি দেশের অর্থনীতির পরিবর্তন বয়ে আনতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। আরিফ হোসেন, এখন ওয়াশিংটন। ভিসা জটিলতায় পড়েছেন কিরগিজস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি অর্ধশত শিক্ষার্থী। প্রশাসনিক কাজ ও বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে এসে আটকা পড়েছেন তারা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ফেরার সময় ভিসার আবেদন বাতিল করে দিয়েছে দেশটি, যাদের অনেকের 2 বছরে খরচ হয়েছে 20 লাখ টাকার বেশি। দেশে আটকা পড়ায় অনিশ্চয়তায় ভবিষ্যৎ। এ নিয়ে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি।
ডাক্তার হবার স্বপ্ন নিয়ে কিরগিজস্তানে পড়তে গিয়েছিলেন আব্দুস সাত্তার। 4 সেমিস্টার শেষ করতে খরচ হয় তার প্রায় $15,000। বাবার পেনশনের টাকায় সেই ব্যয় মেটালেও পুরো সেমিস্টার ফি জোগাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। টিউশন ফি কমাতে সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠান পরিবর্তনের। এতেই বাদে বিপত্তি। নতুন ভিসা করতে দেশে এলে বন্ধ হয়ে যায় তার পুনরায় ফেরার পথ। প্রায় 1 বছর ধরে দেশে আটকে আছেন এই শিক্ষার্থী। পরীক্ষা শেষে আমি ছুটিতে দেশে চলে আসি। তারপরে যখন আমি আবার ব্যাক করে যাব, তো ততদিন আমার ভিসার মেয়াদ শেষ। তো আমি নতুন ভিসার জন্য বলি যে আমার ভিসা দেওয়া হোক। তারপর যখন অ্যাপ্লাই করা হয় তখন থেকে আমার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। সাত্তারের মতো প্রায় অর্ধশত শিক্ষার্থী পড়েছেন ভিসা জটিলতায়। দেশে আটকে আছেন প্রায় 30 জন। নিজেদের ফিরতে না পারার কারণ জানালেন এখন টেলিভিশনকে। আমরা আজকে এতগুলা সেমিস্টার এতগুলো টাকা পার করার পরেও এই যে একটা হুমকির মধ্যে পড়ে আছে, এটা নিশ্চিত না যে আমরা কবে এই সমাধান পাবো, কবে এটার একটা বিহিত হবে। প্রশাসনিক কাজ ও বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে অল্প সময়ের জন্য দেশে আসেন তারা। ফেরার সময় ভিসার আবেদন করলে আটকে দেয় দেশটি। যদিও অনেকেই MBBS কোর্সের 4 থেকে 9 সেমিস্টার করেন সেখানে। দীর্ঘদিন দেশে আটকে থাকার কারণে এখন সেমিস্টার নষ্ট হওয়া সহ কেরিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন শিক্ষার্থীরা। আমার ইচ্ছাটাকে পূরণ করতে পারবো না, এই প্রশ্নটা প্রতিদিন আমাদের মাথায় থাকে। প্রতিদিন এই প্রশ্নটার বোঝা ভারী হতে থাকে। কিরগিজস্তানের স্বীকৃত 10টি বিশ্ববিদ্যালয়ে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী পড়ছেন। $6,000 প্যাকেজ নিয়ে দেশটিতে যান অনেকে। 5 বছরে 10 সেমিস্টার শেষ করতে খরচ পড়ে প্রায় $20,000 থেকে $30,000। কেবল টিউশন ফি বাবদ খরচ হয় প্রায় $37 লাখ টাকা। দেশে আটকে পড়া শিক্ষার্থীরাও 2 বছরে ব্যয় করেছেন প্রায় $20 লাখ টাকার বেশি। ভুক্তভোগীরা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হলে শিক্ষার্থীদের ভিসা নবায়নের সুযোগ দিতে কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় দূতাবাস। তবে সেই চিঠির কোনো জবাব আসেনি। আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা লিস্ট, স্টুডেন্টদের লিস্টও একটা পেয়েছি 22-23 জনের। সেইটা সহ আমরা নোট ভার্বাল দিয়েছি, একাধিকবার দিয়েছি। তাদের কাছ থেকে এখনো রিপ্লাই পাই নাই। আমরা এখনো প্ল্যান করছি যে এই মাসে অ্যাম্বাসেডর স্যার যাবেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। সংশ্লিষ্ট সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে এবং স্টুডেন্টরা যারা এখানে আটকা পড়ে গেছে তারা যাতে নিরাপদে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমাদের তাদের সরকারের সাথে যোগাযোগ করছে। বিদেশে চিকিৎসক হতে চাওয়া এসব শিক্ষার্থীর ভিসা জটিলতা নিরসন আদৌ সম্ভব কিনা, নাকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট পরিবার, দুটোই এখন নির্ভর করছে সরকারের কূটনৈতিক যোগাযোগের উপর। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। 1.5 মাসেও স্বাভাবিক করা হয়নি জ্বালানি তেলের সরবরাহ। বরাদ্দ না পাওয়ায় বন্ধ রাজধানীর অনেক পাম্প। দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল না মেলায় ক্ষোভ পাইকারদের। আর এ নিয়ে জানাতে রাজধানী থেকে যুক্ত আছেন আমাদের সাথে রাজু আহমেদ এবং দিনাজপুর থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। শুরুতে চলে যাব রাজুর কাছে। রাজু, রাজধানীর অনেক পাম্প বন্ধের কারণে কি যেগুলো খোলা রয়েছে সেগুলোতে ভিড় বেশি কিনা জানাবেন। এনি প্রথমে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর একাধিক পাম্প গতকাল বিকেল থেকে বন্ধ। এর মধ্যে পরিবাগে রয়েছে, পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন যেটি রয়েছে সেটি গতকাল সন্ধ্যা 7টা থেকে বন্ধ, যা কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে মাত্র 3 মিনিট আগে খুলেছে। এমন চিত্র রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনেই। সেখানে যেসব পাম্প মূলত খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ সারি এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পেই মূলত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ভিআইপিদের তেল প্রদান বা দীর্ঘ লাইনে তেল না পাওয়ার পর যে ক্ষোভ, এই ক্ষোভের কারণে মাঝে মধ্যে কিন্তু নানাবিধ ঘটনা ঘটছে, তর্ক বিতর্ক এবং হাতাহাতি পর্যায়েও কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আমরা কথা বলেছি বাইকারদের সঙ্গে, তারা যেমনটি বলছেন যে তেলের যে সংকট দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 1.5 মাস ধরে। এই সংকট নিরসনে আসলে সরকার কেন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, আসলেই দেশে তেলের কোনো সংকট আছে কিনা বা এই সিন্ডিকেটের কোনো দৌরাত্ম্য আছে কিনা, এই বিষয়গুলো আসলে তারা খোলাসাভাবে জানতে চায় এবং তারা বারবারই প্রশ্ন করছে যে কেন আসলে তাদের এই ভোগান্তি। দীর্ঘদিন ধরে যখন যারা আসলে রাইড শেয়ারকারী আছেন, যারা জীবিকা নির্বাহ করে রাইড শেয়ার করে, তাদের যে সংকটে তৈরি হয়েছে, তারা বলছেন যে তাদের জীবিকা আঘাত লাগছে। তারা মূলত 2 দিন 3 দিন ধরে সিরিয়াল দিয়েও তেল পাচ্ছে না। এই সংকটের মধ্যে তাদের পরিবার পরিজন
এবং সন্তানদের স্কুলের খরচ, বেতন এবং বাসা ভাড়ার যে জটিলতা তৈরি হয়েছে, এতে দৈনন্দিন জীবন পরিচালনায় আসলে তাদের বেগ পেতে হচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। সেই সঙ্গে আমরা পাম মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তাদের যে সরবরাহ থাকার কথা সেই সরবরাহ মূলত তারা পাচ্ছে না। যেখানে 30 থেকে 35,000 লিটার তেল বরাদ্দ পাওয়ার কথা, সেখানে তারা মাত্র 4 থেকে 5,000, কখনো কখনো তার একটু বেশি পাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে এই সংকটের মধ্যে একেবারেই যে অভিযোগটি মূলত তারা করছেন, দ্রুত এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে হয়তো বা পরবর্তীতে এটি আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। এ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এদিকে যানবাহনের পাশাপাশি পেট্রোল চালিত পাওয়ার জেনারেটর নিয়ে আসছে অনেক গ্রাহকরাই। আর জেলায় জেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রম। আর এই বিষয় নিয়ে জানতে এখন চলে যাব কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, পাম্পগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন আর সাধারণ গ্রাহকদের ভোগান্তি কেমন? শুরুতেই আপনাকে জানিয়ে রাখি যে পেট্রোল পাম্পগুলোতে দিনাজপুরে প্রতিদিনই শত শত মানুষ, হাজার হাজার মানুষ পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করে। আজকে কিন্তু দিনাজপুরে সবগুলো পেট্রোল পাম্প, আমি যতগুলো দেখেছি সবগুলো পেট্রোল পাম্পই কিন্তু ফাঁকা। অর্থাৎ এখানে গতকালকে আপনি জানেন যে পার্বতীপুরের যে ফুয়েল ডিপো, সেখান থেকে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে যে রংপুর বিভাগের 8 জেলা যে তেল বিতরণ হয়, সেটি কিন্তু গতকালকে কেউই সেখান থেকে তেল নিতে পারেননি। এটি কিন্তু সকালে পেট্রোল মালিকের মালিকের যে নেতৃবৃন্দ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে আমি কিন্তু বিষয়টি নিয়ে যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি পার্বতীপুরে। তারা যেটি বলেছেন যে একটি নিয়ম তারা চালু করেছেন, সেটি হলো গেল বছর যেসব পেট্রোল পাম্প এপ্রিল মাসে এই ডিপো থেকে যারা তেল উঠিয়েছেন তারাই শুধু বরাদ্দ পাননি বা নেননি, যার ফলে কিন্তু তারা গতকালকে সেই নিয়মের কারণে কিন্তু গতকালকে কেউ তেল পাননি, যার ফলে কিন্তু দিনাজপুরে যে 92টি পেট্রোল পাম্প কেউই কিন্তু আমার জানার মধ্যে এখন তেল পাননি। আর পার্বতীপুর ডিপোতে কিন্তু তাৎক্ষণিকভাবে তারাও কনফার্ম করতে পারেননি যে কে তেল পেয়েছেন গতকালকে। আর যদি বলি যে আপনার এই তেলের সংকটের কারণে মানুষের জীবিকার যে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আপনার যদি বলি যে অ্যাম্বুলেন্স চালক যারা মাইক্রো ড্রাইভার বা কার চালক, যারা আপনার এই ইয়ের সঙ্গে জড়িত, ডেলিভারি ম্যান যারা জড়িত, তাদের সকলেরই কিন্তু এনজিও কর্মী কেউই কিন্তু এই যারা মোটরসাইকেলের উপর, কারের উপর, 4 চাকার উপরে যাদের জীবন নির্বাহ করছে, তারা কিন্তু অনেকটাই একরকম কর্মহীন হয়ে পড়েছে। পরিবার নিয়ে তারা সংকটের মধ্যে দিনানিপাত করছে। আর কৃষিতেও কিন্তু এর এফেক্টও কিন্তু পড়েছে। এই ছিল এনি দিনাজপুর থেকে তেলের সর্বশেষ খবর। দেশে জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 2 সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে মন্দার কবলে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। এই সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একই সাথে মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালী অবরোধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে 3.1% হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর জ্বালানি সংকটে চলতি বছরে বৈশ্বিক মুদ্রাস্ফীতি 0.6 পয়েন্ট বেড়ে দাঁড়াবে 4.4%। যদিও মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে 2027 সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.2% অপরিবর্তিত রেখেছে। তবে 2025 সালে অর্জিত প্রবৃদ্ধি থেকে মন্দার নির্দেশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের পর্যন্ত যুদ্ধের ব্যাপক প্রভাব থাকবে। এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতেও প্রবৃদ্ধি কমার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে 2027 সালে বিশ্বব্যাপী মোট মূল্যস্ফীতি কিছুটা কমে 3.7% হতে পারে। IMF প্রধান বলছেন, 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হলে বিশ্ব অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার এখনও সম্ভব। যদি তা না হয় তাহলে গোটা বিশ্ব একটি প্রতিকূল পরিস্থিতিতে পড়বে। এছাড়া আর্থিক চাহিদার বিষয়ে জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করছে IMF। Together, 1 + 1 = 3, and that's what we're going to try. 400 million barrels of oil.
দীর্ঘ 16 বছর পর আজ থেকে আবারও শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 40% শিক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। পাহাড়ের 3 জেলা বাদে 61 জেলায় একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমিরুল বাপ্পি। বাপ্পি, আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। এই 16 বছর একটা সিস্টেমের বাইরে ছিল, সেই সিস্টেমটি আবার শুরু হয়েছে। তো আমরা প্রথম দিন যেটি দেখেছি যে শিক্ষকদের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা ছিল, শিক্ষার্থীদের মধ্যেও আমরা উৎকণ্ঠাটা দেখেছি। কারণ এই শিক্ষার্থীরা তো প্রস্তুতি সেভাবে নেয়নি, হঠাৎ করেই তাদেরকে বলা হয়েছে যে পরীক্ষা দিতে হবে। যারা 6-এ উঠে গেছে, ইতিমধ্যে 6-এর 3-4 মাস ক্লাসও হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিছুটা উৎকণ্ঠা ছিল পরীক্ষার্থীদের মধ্যে। তবে শিক্ষক এবং যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আছে, তারা এখন পর্যন্ত ভালোভাবে বিষয়টি হ্যান্ডেল করতে পেরেছেন। তবে আমি দেখেছি যে এই কেন্দ্রে বেশ কিছু শিক্ষার্থী এখন পর্যন্ত অনুপস্থিত রয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থী যে 10টায় পরীক্ষা শুরু হয়ে গেছে, তারা এখনও প্রবেশ করছে, অর্থাৎ দেরি করে প্রবেশ করছে। এই বিষয়ে আমি যতটুকু খবর পেয়েছি যে অনেক অভিভাবক আসলে জানেনই না যে তার সন্তানের এই বৃত্তি পরীক্ষা রয়েছে। এইরকম কিছুটা মিস ইনফরমেশন রয়ে গেছে। তো এইগুলো পরবর্তী বছর থেকে হয়তো ঠিক হয়ে যাবে, এরকমটি আশা করছেন এখানকার শিক্ষকেরা। আর সৈয়দপুরে এই বছর 1487 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে এই মানে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর পরিমাণ কিছুটা কমবে, কারণ অনেকেই অনুপস্থিত। আর আজকে বাংলা দিয়ে শুরু হলো এবং 4টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে: বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই 4টি বিষয়ের উপর পরীক্ষায় অংশ নিয়ে তারপরে বৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হবে। তো যেহেতু এই বছর একটু তাড়াহুড়া করে এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এবং আয়োজনটি করা হয়েছে, কিছুটা অগোছালো, কিছুটা এরকম আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তী বছরগুলো থেকে ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি। এবং সারা দেশের 61 জেলায় আজকে শুরু হয়েছে। শুধুমাত্র পাহাড়ে তাদের উৎসব থাকার কারণে 2 দিন পর থেকে এই পরীক্ষাটা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে সবশেষ অবস্থা। 16 বছর পর আজ থেকে আবার শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। ইরি বড় মৌসুমে সিরাজগঞ্জে উপজেলা সেচ কমিটির নির্ধারিত মূল্য মানছেন না সেচ স্কিম মালিকরা। কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় আদায় করা হচ্ছে 4 ভাগের 1 ভাগ ধান, আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা কৃষকদের। উপজেলা সেচ কমিটি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা বললেও মাঠ পর্যায়ে তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে বিস্তারিত জানাবেন রিফাত রহমান। সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই সবুজের সমারোহ। বিস্তীর্ণ জনপদ ঢেকে আছে বোরো ধানের চাদরে। কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এই ফসলে স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের গায়ে বিচ্ছে সেচ খরচের কাঁটা। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো এই সবুজ ফসল কাটার আগেই বড় একটি অংশ গিলে খাওয়ার অপেক্ষায় সেচ মালিকদের সিন্ডিকেট। সদর উপজেলার সোনগাছা গ্রামের কৃষক বাদশা মিয়া কাঠফাটা রোদে ঘাম ঝরিয়ে মাঠের ফসল আগলে রাখলেও সেই পরিশ্রমের অর্ধেকই যেন চলে যাচ্ছে সেচ খরচে। ফসল কাটার সময় তাকে সেচ বাবদ গুনতে হবে মোট উৎপাদনের 4 ভাগের 1 ভাগ ধান। কৃষক যদি ধান যদি না দিবার চায়, ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায় যে পানি তাহলে আমরা হাল চাষ করবো না, অন্য কোন টিলার পাইপের কোন মেশিন আছে এই মেশিন দিয়ে পানি দেন। শুধু বাদশাই নন, জেলার অধিকাংশ কৃষকেরই একই দশা। বর্তমানে ধানের বাজার দর অনুযায়ী প্রতি বিঘায় এই সেচ খরচের পরিমাণ দাঁড়ায় 8 থেকে 9 হাজার টাকা। অথচ সরকার সেচের উপর 20% ভর্তুকি দিলেও তার ছিটে ফোঁটাও পৌঁছাচ্ছে না প্রান্তিক কৃষকদের কাছে। উল্টো সুবিধাভোগী হয়ে উঠছেন সেচ স্কিম মালিকরা। আমি যদি 100% জমি চাষ করি, আমাকে 25% ধান ওই সেচ এলাকায় দিয়ে দিতে হয়, যার ফলে আমাদের ব্যয়টা অনেক বেড়ে যায়। 1% 20 থেকে 30 টাকা খরচ বেশি পড়ে পানি ভাড়া। এই জন্য আমাদের দাবি যে এখন থেকে ধান না বন্ধ হয়ে যায়। 4 বিঘা সম্পত্তিতে আমি ধান কাটছি 4 বিঘা, তার মানে 4 বিঘার 1 বিঘা সে নিয়ে যাবে। ধান ছাড়া কোনো কিছুই নেবে না। ধান দিয়ে আবাদ করলে করো, না করলে না করো।
জেলায় গভীর ও অগভীর মিলে 57,238টি সেচ কল রয়েছে। উপজেলা ভেদে সেচ কমিটি প্রতি বিঘা সেচের মূল্য 2,310 টাকা থেকে 3,800 টাকা পর্যন্ত নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই। উপজেলা প্রশাসন বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত কোনো কৃষি সেচ পাম্প যদি ধান নেয়ার যে সিস্টেম, এটা যদি অভিযোগটা আমরা তদন্ত করে পাই, আমরা তাদের লাইসেন্স বাতিল সহ যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলা কৃষি বিভাগ বিষয়টি অবগত থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। অন্যদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ কৃষকের অগ্রাধিকার বা কৃষকের সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক আমাদের যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দেব, যখন ধান কাটা শুরু হবে তখন কোনোভাবেই যাতে এই কৃষকদের কাছ থেকে অর্থ ছাড়া অন্য কোনোভাবে ধান নিয়ে বা অন্য কোনোভাবে এই সেচের মূল্যটা গ্রহণ করা না হয়। সেচ কমিটির দায়িত্ব কি শুধু কাগজে কলমে মূল্য নির্ধারণ, নাকি তার সঠিক বাস্তবায়নে তদারকি করা? এমন প্রশ্ন কৃষকদের। সেচ ক্রেম মালিকদের বেঁধে দেওয়া সিকি প্রথায় জিম্মি জেলার অধিকাংশ কৃষক। মাঠে ধান কাটা শুরু হলেই কৃষককে এই সেচ বাবদ পরিশোধ করতে হবে 4 ভাগের 1 ভাগ ধান, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ। কৃষকরা বলছেন, দ্রুত এই সেচ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এর বিরূপ প্রভাব পড়বে ধানের বাজারে, যার মাসুল গুনতে হবে সাধারণ কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যায়েও। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। অনিয়মিত পণ্য আমদানির কারণে আখাউড়া স্থলবন্দরে কমেছে রাজস্ব। এছাড়াও পণ্যের উপর ভারতের দেওয়া নিষেধাজ্ঞায় ভুগছেন ব্যবসায়ীরা। বলছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে রপ্তানি আয় বাড়ার পাশাপাশি সরকার পাবে বিপুল বৈদেশিক মুদ্রা। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সাথে আলোচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাজ করা হচ্ছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন রড, সিমেন্ট, হিমায়িত মাছ ও ভোজ্য তেল সহ প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হয় রপ্তানি বাণিজ্য। এক পর্যায়ে স্থলবন্দর দিয়ে প্লাস্টিক, ফার্নিচার, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস এবং তুলার মতো উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। অনেকগুলো বন্দর দিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের যে ব্যবসার একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, ওই পরিস্থিতির কারণে আমাদের অনেকগুলো পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্টে বাধা হয়ে গিয়েছিল, যে বাংলাদেশ থেকে আমরা এটা রপ্তানি করতে পারবো না। নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্য যদি আমাদের পারমিশন দেওয়া হয়, তাহলে আমরা এই মালটা রীতিমতো ইনপুট করতে পারবো এবং 24 ঘন্টায় আমাদের প্রাণবন্ত হয়ে উঠবে আমাদের এই ব্যবসাটা। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর টানাপোড়েন অনেকটা কমায় স্থলবন্দরটি দিয়ে রপ্তানি বেড়েছে। এদিকে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের পণ্য আমদানির অনুমতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। আশ্বাস দিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। আমরা আশা করি এই রাজনৈতিক সরকার আসার পরে দুই দেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের এই পণ্যগুলো আবার পুনরায় চালু করলে আমাদের দেশ তথা আমরা ব্যবসায়ীরা উপকৃত হব। দপ্তরের পক্ষ থেকে, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে এনবিআরে আমরা এটা লিখিতভাবে জানিয়েছি, যদি এই বিষয়টি উঠে যায়, ইন্ডিয়ার পক্ষ থেকে যে পোর্ট রেস্ট্রিকশনটা রয়েছে সেটি যদি উঠে যায়, তাহলে বন্দরে যারা রপ্তানিকারক রয়েছে আরো বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে এবং সরকার আরো বেশি রাজস্ব আহরণ করতে পারবে। চলতি অর্থ বছরে গত মার্চ পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 437 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি হয়েছে প্রায় 2 কোটি টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব আয় 71,32,000 টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বরিশাল শহরের দরগাবাড়ি এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লণ্ডভণ্ড হয়েছে সবকিছু, আহত হয়েছে 2 জন। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে এনে বিস্তারিত জানাতে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, বিস্ফোরণের মাত্রা কেমন আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানাবেন।
আপনাকে ধন্যবাদ। বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে ভোরের দিকে। আপনি যে কথাটি বলছিলেন, দুজন আহত হয়েছে এবং এই যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটি লণ্ডভণ্ড হয়ে গেছে। আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ঠিক পেছনেই কিন্তু একটি জালানা দেখা যাচ্ছে। সেই জালানাটি কিন্তু জালানায় যা কিছু থাকার কথা সেটি কিন্তু নাই। জালানার দরজা, জালানার কপাট এবং স্টিলের জানালা ছিল, সেটি কিন্তু খুলে নিচে পড়ে গেছে। সেই আরেকটি জালানা আছে যেটি বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী একটি খালের মধ্যে পড়েছে এবং এই ঘরের ভেতরের যতগুলো জালানা এবং দরজা রয়েছে তার প্রত্যেকটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পাশের বাড়ির যে জালানার কাচ সেগুলো ভেঙে গেছে, এমনকি দেয়ালে ফাটল হয়েছে। পাশের যে একটি ফ্ল্যাট রয়েছে সেখানেও একই অবস্থা। আমরা দোতলায় খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানেও প্রায় একই অবস্থা। অর্থাৎ আশপাশের আধা কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা গেছে বলে এখানকার যারা স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে পুলিশ এসেছে, পুলিশের গোয়েন্দা সংস্থার লোক এসেছে, তারা তদন্ত করছে। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে সুনির্দিষ্ট করে কারোই জানা নেই। তবে যেটি এই ঘটনা এই ঘরের ভেতরে যারা ঘুমানো ছিল ভাড়াটিয়া, তাদের মধ্যে দুজন আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারাও আমাকে একই তথ্য জানিয়েছেন। তবে কি কারণে বা কিভাবে এই বিস্ফোরণ ঘটলো সেটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। আমরা ঘরের ভেতরে ঢুকেছিলাম, সেখানে ঢুকে যেটি দেখতে পেয়েছি সেখানে দুটো গ্যাস সিলিন্ডার রয়েছে, দুটোই কিন্তু অক্ষত। কিন্তু যারা বিস্ফোরণের পরে যারা আহত হয়েছেন, ঘরের মধ্যে যারা ছিলেন বাবা এবং ছেলে, তাদের দুজনেই কিন্তু তাদের চুল এবং শরীরের অংশ কিন্তু পুড়ে গেছে এমনটি দেখা গেছে। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানকার যারা উৎসুক জনগণ আছেন তারা ভিড় করেছেন এবং তার বাইরেও আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, বাড়িওয়ালা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা সবাই অবাক হয়েছেন এবং ভয়ে ততস্থ হয়ে সবাই খোঁজাখুঁজি করছিলেন যে কোথায় বিস্ফোরণ হলো। পাশের ফ্ল্যাটে যারা ছিলেন, এখানে যে ফ্ল্যাটটি রয়েছে তিনতলা বাড়ি, ডান দিকে এবং বাম দিকে দুটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটে আমরা যেটা দেখেছি, যে ফ্ল্যাটে পার্শ্ববর্তী ফ্ল্যাট, সেই পার্শ্ববর্তী ফ্ল্যাটেও কিন্তু আমরা যেটা দেখেছি যে ঘরবাড়ির ভেতরের যা কিছু সব ভেঙে চুরে তছনছ এবং সবই উড়ে গেছে। এক কথায় কি করে এত বড় বিস্ফোরণ ঘটলো এটি সবার কাছে একটি রহস্য এবং সন্দেহের মনে হচ্ছে। আসলে সবাই তদন্ত চাচ্ছে যে আসলে ঘটনাটা কি, এবং তদন্ত শেষে এই বিষয়ে জানা যাবে এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতটুকুই ছিল বরিশালে একটি বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দুইজন আহত হয়েছে, তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সোহাগ ফিরদাউস সোহাগ। ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন ও বংশ বিস্তারের জন্য সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ঘাটে ফিরেছে সব ট্রলার। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কলাপাড়া মৎস্য বন্দর আলীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, নিষেধাজ্ঞা পালনে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত জানাবেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে প্রায় 47,371 জন নিবন্ধিত যে সরকারের জেলে রয়েছে, সে সকল জেলেদের প্রতি মাসে, যেহেতু 2 মাসের নিষেধাজ্ঞা প্রায়, সেই প্রতি মাসে তারা 40 কেজি করে খাদ্য সহায়তা দিবেন এমনটি জানিয়েছে এখানকার জেলা মৎস্য অধিদপ্তর। তো এখানকার যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে সরকারি যে সকল পদক্ষেপ রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে সমুদ্র এবং নদ নদীর যেগুলো মোহনা রয়েছে সে সকল মোহনায় নিশ্চিদ্র নিরাপত্তা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করেছে এমনটি আমাদেরকে জানিয়েছে। আর এই নজরদারিতে এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে নৌ পুলিশ, নৌবাহিনী এবং নৌ পুলিশ সহ মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন স্থানীয় যে গ্রাম পুলিশ রয়েছে তারাও কিন্তু কাজ করবেন একযোগে। এক কথা বলা যায় যে এই যে মৎস্য উৎপাদনের এই যে আধার যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরকে এবং মৎস্য উৎপাদনের যে ক্ষেত্রটিকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, গত বছর থেকে কিন্তু পার্শ্ববর্তী যে ভারত রয়েছে সেই ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে এই 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর মানে আগামী 11ই জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।
আজকে থেকে যে নিষেধাজ্ঞা শুরু হলো, আমরা মহিপুর, মৎস্যবন্দর, আলীপুর এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জেনেছি যে এখানকার প্রায় লক্ষাধিক জেলে রয়েছে। সে সকল জেলে তারা সামুদ্রিক জেলে তারা তাদের মাছ শিকারের যে সকল রসদ রয়েছে, জাল, পালা এবং ট্রলার, সেগুলো কিন্তু ঘাটে নিয়ে এসেছেন এবং সেগুলো মেরামতের কাজ করছেন। এবং অনেক এখানকার যে মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর, মহিপুরে এসে দেখেছি এখানকার যে ব্যবসায়ী রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু ধুয়ে মুছে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছেন। আর এখানকার যে শ্রমিক রয়েছে তারা বলছেন যে জেলেরা খাদ্য সহায়তা পেলেও কিন্তু এই যে মৎস্য অবতরণ কেন্দ্রে যে সকল শ্রমিক রয়েছে তাদের কিন্তু কোনো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না। তারাও দাবি করছেন তাদেরকেও খাদ্য সহায়তা বা অন্যান্য সুযোগ সুবিধার আওতায় নেওয়া হোক, এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলছেন তাদেরকেও পূর্ণদণ্ডের আওতায় নিয়ে এই মৎস্যশিল্পীকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞার খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 18,000-এর বেশি রোগী। শনাক্ত উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন 195 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান, হামের সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন করে রোগী বেড়েছে কিনা জানাবেন। সকাল থেকে আমরা ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে দেখছি যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে নতুন করে রোগী আসছে, যদিও এখন পর্যন্ত এখানে ভর্তি রোগীর সংখ্যা 3 শতাধিক এবং প্রত্যেকেই কিন্তু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এসেছেন। একই সাথে হামে আক্রান্ত রোগীদের আসলে নানা ধরনের শারীরিক জটিলতা হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়ার যেসব লক্ষণ সেগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। যেহেতু হাম আক্রান্ত রোগীদের আসলে শুরু থেকেই তার যে শারীরিক ইমিউনিটি সেটি কিন্তু অনেকটা ব্যর্থ হয়ে যায়, ফলে নানা উপসর্গ কিন্তু দ্রুতই দেখা যায় এবং সেগুলো অনেকটাই কাবু করে ফেলে এখানকার শিশুদেরকে, বিশেষ করে আমরা দেখেছি। ফলে সেখানে ডায়রিয়া সহ অন্যান্য যেসব উপসর্গ দেখা যায়, বিশেষ করে নিউমোনিয়ার কারণে হার্টে পানি চলে আসা, ফুসফুসে পানি জমে যাওয়া, নানা ধরনের উপসর্গ কিন্তু দেখা যায়। এই কারণেই কিন্তু অনেক জটিলতা হচ্ছে এবং সেসব কারণেই অনেকটা মৃত্যুর ঘটনা ঘটছে। আমরা গতকালকে পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে সবশেষ তথ্য সেই অনুযায়ী কিন্তু 195 জনের মৃত্যু হয়েছে যারা হামের উপসর্গ নিয়ে, এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল এমন রোগীর সংখ্যাও কিন্তু 31 জন যাদের মৃত্যু হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে গত মাসের 15 তারিখ থেকে কিন্তু হামের সংক্রমণ বৃদ্ধি পায় এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, যেটি করোনা হাসপাতাল নামে পরিচিত ছিল, সেটিকে কিন্তু হামের জন্য ডেডিকেটেড করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশ শিশু হাসপাতাল, যেটি শ্যামলীতে, এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহাখালীর আরেকটি সংক্রামক বিধি হাসপাতাল, সেখানেও কিন্তু হামের রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখেছি যে অন্তত 1000 রোগী কিন্তু সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে এবং মোট কিন্তু আমরা দেখেছি 18,121 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে। একই সাথে 2800-র বেশি কিন্তু রোগী হামের শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যদিও সেখান থেকে বেশ কিছু রোগী আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সেখানে আমরা দেখেছি যে অনাকাঙ্ক্ষিত 195 জনের মৃত্যু ঘটেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে যেরকম রোগী বাড়ছে, ঢাকার হাসপাতালগুলোতেও কিন্তু সেই রোগীদের সংখ্যা প্রতিদিনে বাড়ছে এবং এই হাসপাতালটিতে আমরা দেখেছি যে 3 শতাধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে। এবং একই সাথে শিশু হাসপাতাল যেটি রয়েছে সেখানেও কিন্তু প্রায় 100 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ এই হাসপাতালগুলোতে প্রতিদিনই আসলে রোগীর সংখ্যা বাড়ছে এবং এই রোগী বৃদ্ধির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং সেখানে সারা বাংলাদেশে টিকাদান কর্মসূচি আগামী 20 তারিখ থেকে শুরু হবে। এবং এই এখন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রায় 31টি উপজেলায় কিন্তু হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। ঢাকা মেডিকেলের সামনে ফুটপাত দখলমুক্ত পাইলট প্রকল্প উদ্বোধন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সানি মৃধা। সানি, ফুটপাত দখলমুক্ত করার জন্য যে অভিযানটি পরিচালনা করা হবে সে সম্পর্কে জানাবেন। কিন্তু
তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ফুটপাত দখলের যে দখল মুক্ত করার যে উদ্যোগ সেটা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়েছে। আমরা ধারাবাহিকভাবে দেখেছি মিরপুরে, গুলিস্তানে সব জায়গায় কিন্তু দখল মুক্ত করার তারা যে প্রয়াস ধারাবাহিক অভিযান তারা পরিচালনা করছে, সেই ধারাবাহিকের কিন্তু ঢাকা মেডিকেলে আজকেও কিন্তু দখল মুক্ত করতে কিন্তু ঢাকা মেডিকেলের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার আছে তাদেরকে সহযোগিতা আনসাররা কিন্তু এখানকার যারা ভাসমান দোকান অবস্থান করছিল বা দখল করে রেখেছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান চালু করেছে। একই সাথে আজকে কিন্তু এখানেই কিন্তু উদ্বোধন করা হবে ঢাকা মেডিকেলের সামনে আসলে পাইলট প্রকল্প, অর্থাৎ এই ঢাকা মেডিকেল এই এলাকাটাকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে এটাকে এর পাশে রাস্তাঘাট যেগুলো যে জায়গাগুলো প্রায় দখল হয়ে যায় সেখানগুলোতে নার্সারি দিয়ে বিভিন্ন গাছের মাধ্যমে কিন্তু সে জায়গাগুলো আর দৃষ্টিনন্দন গড়ে তোলার জন্য তারা কাজ করছে। যদিও বলে রাখি যে আমরা দেখেছি এর আগেও গেল মাসেও কিন্তু বেশ কয়েকবার এই ঢাকা মেডিকেলের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, ডিএমপির পক্ষ থেকে পরিচালনা করেছে। তারপরও প্রশাসন আইন শৃঙ্খলা লোকজন সরে যাওয়ার পর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরে যাওয়ার পর তারা কিন্তু পুনরায় দোকান বসিয়ে ফেলছে। এটা কিন্তু ধারাবাহিকভাবে এরকমটা হয়ে আসছে। শুধু ঢাকা মেডিকেলের কথাই না, অন্য জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে উচ্ছেদ অভিযানের কয়েকদিন পরে কিন্তু আবারও পুনরায় কিন্তু তারা এখানকার অবস্থান করে এবং আবারও সেই ভাসমান দোকানগুলো নিয়ে তারা বসে যায়। তবে এর আগের বার কিন্তু ঢাকা ডিএমপি যখন এই অভিযান পরিচালনা করেছিল সেখানকার ম্যাজিস্ট্রেট কিন্তু জানিয়েছিলেন যে যেন পরবর্তীতে আর না বসতে পারে এসব ভাসমান দোকান, জনদুর্ভোগ যত তৈরি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা সেই অভিযান অব্যাহত রাখবে এবং কয়েকদিন পরে কিন্তু তদারকিতে রাখবে। তবে এখন দেখার বিষয় ঢাকা মেডিকেলে এই নির্বাচিত সরকার আসার পর এই নিয়ে 4-5 বা একাধিকবার কিন্তু অভিযান পরিচালনা করছে, আবারও পুনরায় বসছে। আজকেও সেই একই রকম অভিযান পরিচালনা করছে, অভিযান পরিচালনা করছে। একই সাথে যদি বলি যে অভিযান কতদিন পর আবার এটা কতদিন অব্যাহত থাকে বা কতদিন এই ফুটপাত দখলমুক্ত থাকে সেটা এখন আসলে দেখার অপেক্ষায়। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সবশেষ খবর আমার কাছে। ঢাকা মেডিকেলের ফুটপাতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। পূর্বশত্রুতার জেরে সাভারে পৌর যুবদল নেতা তানভীর বাবুর অফিসে 5 রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অফিস ভাঙচুরের পাশাপাশি পাশের দোকানপাটও ভাঙচুর করে তারা। মঙ্গলবার মধ্যরাতে সাভার পৌর এলাকার রাজাসন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায় রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী তার অফিসের সামনে ভাঙচুরের পাশাপাশি 5 রাউন্ড গুলি ছুড়ে এবং পাশের দোকানপাট ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থমথম অবস্থা বিরাজ করছে এলাকায়। পুলিশ জানায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ফের নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়াও পুনরায় আলোচনা শুরুর ইঙ্গিতের পর ট্রাম্পের দাবি সমাপ্তির পথে ইরান যুদ্ধ। এদিকে ট্রাম্পের দাবি সমাপ্তির পথে ইরান যুদ্ধ। ইরানের সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধের পাশাপাশি 8টি তেলবাহী ট্যাঙ্কার তেহরানের জলসীমায় প্রবেশ ও প্রস্থান করতে না দেওয়ার দাবি সেন্ট্রাল কমান্ডের। আর হামলা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে ফের আলোচনায় বসতে সম্মত লেবানন। এ নিয়ে আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি ইরানে। ভূরাজনীতির হট টপিক হয়ে দাঁড়ানো হরমুজ ইস্যুতে ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন। এর জেরে মুখ থুবড়ে পড়েছে তেহরানের বাণিজ্য পরিবহন। সেন্ট্রাল কমান্ডের দাবি ইরানের সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধ করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে অবরোধ শুরুর পর এখন পর্যন্ত 8টি জাহাজকে ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানে বাধা দিয়েছে ওয়াশিংটন। তবে অবরোধের মাঝেও চলতি সপ্তাহেই ফের ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেয়া সহ 2টি শর্ত দিয়েছে হোয়াইট হাউস, যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসলামী প্রজাতন্ত্র।
এছাড়াও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন শেষের পথে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে না গেলে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন করত বলে দাবি তার। আর জর্জিয়ার একটি কনফারেন্সে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান ইরানের সঙ্গে বড় ধরনের সওদা করতে চান ট্রাম্প। ইঙ্গিত দেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ালে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করবে যুক্তরাষ্ট্র। He doesn't want to make like a small deal. He wants to make the grand bargain. And what he's basically offering to Iran is very simple and frankly it's তবে ইরানে হামলা থামলেও সংঘাত অব্যাহত রয়েছে লেবাননে। ওয়াশিংটন আলোচনার মাঝেও বৈরুতের নতুন নতুন স্থাপনাকে টার্গেট করেছে আইডিএফ। তবে যুদ্ধবিরতি ইস্যুতে ইরানের সঙ্গে ফের বৈঠকে বসতে সম্মত লেবানন সরকার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।